সকালের সময় এক মহিলা দুধির বেশে তার পূর্ণ মোটরসাইকেল চালিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলেন। দুই পাশে বাঁধা ছিল বড় বড় অ্যালুমিনিয়ামের দুধের ড্রাম। দূর থেকে যেই তাকাত মনে হতো তিনি একেবারেই সাধারণ একজন মহিলা, কিন্তু আসল সত্য ছিল একেবারেই আলাদা। তিনি আর কেউ নন, আইপিএস সারা আহমেদ, একজন সৎ এবং সাহসী পুলিশ অফিসার। ছদ্মবেশে তিনি ইচ্ছে করেই সেই এলাকায় পৌঁছেছিলেন যেখানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর রাকেশ ঠাকুর নিজের ইউনিফর্মের ক্ষমতার দম্ভে প্রতিটি গাড়ি থামাচ্ছিল এবং ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা তুলছিল। যেই না তার চোখ পড়ল এই দুধভালির ওপর, কড়া গলায় চিৎকার করে উঠল, এই থামো! কি ধরনের বাইক চালাচ্ছ? নাম্বার প্লেট ভাঙা, ইন্ডিকেটর কাজ করছে না, হেলমেটও পরনি, তোমার মোটা জরিমানা হবে। সারা তার ছদ্মবেশ ধরে রেখে কাঁপা গলায় বললেন, সাহেব, আমি গরিব মানুষ, প্রতিদিন দুধ বেচে কোনো রকমে সংসার চালাই, আমার কাছে জরিমানার টাকা নেই। এই কথা শুনে ঠাকুরের মুখ গরম হয়ে উঠল। সে গর্জে উঠল, গরিব হলেই কি হয়েছে? যদি জরিমানা দিতে না চাও তাহলে আমাদের পকেট গরম করো, নইলে তোমার গাড়ি সোজা থানায় পাঠাবো। বলে সে বাইকের চাবি টেনে নিল। সারা আবার অনুনয় করলেন, সাহেব, দয়া করুন, আমি সত্যিই গরিব, দুধ বেচেই আমার বাচ্চাদের পিঠ চলে। কিন্তু ঠাকুরের উপর এর কোনো প্রভাব পড়ল না। সে তার দাবিতেই অটল রইল। ২. কেন এ ছদ্মবেশ? প্রশ্ন উঠল, একজন আইপিএস অফিসার কেন দুবাইয়েলি ছদ্মবেশে এখানে এসেছেন? কোনো বড় কেলেঙ্কারি তাকে বাধ্য করেছে এমন করতে? এই উত্তর পাওয়া যায় একটি গ্রামের গল্পে। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ছিল রামপুর নামে এক ছোট গ্রাম। সেখানেই বাস করতেন এক বৃদ্ধ কৃষক, আব্দুল কারিম। তার সবকিছুই ছিল তার ছোট্ট জমি আর সবজির চাষ। এবছর তার লাউয়ের ফসল হয়েছিল দারুণ। তিনি তার সঞ্চয়ের সবটুকু খরচ করে একটা পুরনো মিনি ট্রাক কিনেছিলেন, যাতে সরাসরি শহরের বাজারে সবজি নিয়ে গিয়ে কিছু বাড়তি দাম পান। মেয়ের বিয়ের জন্য টাকা জমাতে হবে, এটাই ছিল তার স্বপ্ন। সেদিন রাতে তিনি ছেলের সঙ্গে মিলে ট্রাকের তাজা লাউ বোঝাই করলেন। তার চোখে ভেসে উঠেছিল আশার আলো। তিনি ছেলেকে বললেন, দেখিস, এবার বাজারে ভালো দাম পাবো, তোর বোনের জন্য সোনা কানের দুল কিনে দিতে পারবো। রাত ২টোর সময় বাবা ছেলে রওনা হলেন শহরের বাজারের উদ্দেশ্যে। গ্রাম থেকে শহরের হাইওয়ে তখন নিস্তব্ধ। কিছুদূর গিয়ে তারা দেখলেন ব্যারিকেড আর পুলিশের লাইট, অস্থায়ী চেকপোস্ট। ট্রাক থামতেই এক কনস্টেবল সাইডে নিতে ইশারা করল। আব্দুল করিম ভয়ে ভয়ে এগোলেন দায়িত্বে থাকা অফিসারের দিকে। সাব ইন্সপেক্টর রাকেশ ঠাকুর, যিনি চেয়ারে বসেছিলেন, যেন পুরো রাস্তার রাজা। ঠাকুর পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ এত রাতে? আব্দুল হাত জোর করে বললেন, সাহেব, শহরের বাজারে যাচ্ছি, সবজি নিয়ে গেছি বিক্রি করতে। ঠাকুর পুরো ট্রাকটা এমনভাবে দেখল যেন এক্স-রে করছে। কাগজ দেখাও। কাগজ ঠিকঠাক থাকলেও ঠাকুর খুদ ধরল, হেডলাইট ম্লান, পিছনের ইন্ডিকেটর ভাঙা, গাড়ি ওভারলোড, মোটা জরিমানা হবে। আব্দুলের বুক হিম হয়ে গেল। তিনি প্রায় কেঁদে ফেললেন, সাহেব, আমি গরিব মানুষ, প্রথমবার শহরে মাল নিয়ে যাচ্ছি, মেয়ের বিয়ের সামনে, জরিমানা দিলে সব শেষ হয়ে যাবে। ঠাকুর হেসে উঠল, কিন্তু সেই হাসিতে দয়া নয়, ছিল শিকারীর নিষ্ঠুরতা। শোনো বুড়ো, আমরা এখানে বাতাস খাওয়ার জন্য বসে নেই, একটু সেবা পানি করো আর চলে যাও, নইলে ট্রাক থাকবে এখানেই ভোর পর্যন্ত। আব্দুল বুঝলেন, সেবা পানি মানে ঘুষ। কাপা হাতে তিনি পকেট থেকে ৫০০ টাকার নোট বের করে দিলেন, যেটা আসলে মেয়ের কানের দুলের জন্য জমা ছিল। ঠাকুর সেটাকে ভিক্ষার মতো দেখল, কনস্টেবলকে ডেকে বলল, এই ট্রাকটা একপাশে সরাও, মনে হচ্ছে এরা এখানেই সূর্যোদয় দেখবে। আতঙ্কিত হয়ে আব্দুল আরও ২০০০ টাকা বের করে দিলেন। তার চোখে জল টলমল করছিল। সেই টাকা ছিল তার মেয়ের স্বপ্ন। ঠাকুর টাকা পকেট ভরে বলল, চলো, ঠিক আছে, এবার চলে যাও, তবে মনে রেখো, এ পথ দিয়ে গেলে নিয়মিত ট্যাক্স দিতে হবে। যখন আব্দুল শহরের বাজারে পৌঁছলেন, তখন সকাল ৮টা। রোদে অর্ধেক লাউ হলুদ হয়ে নরম হয়ে গেছিল। ভালো দামের বদলে বড় ক্ষতি হল। আগে থেকেই ঋণের বোঝা তার উপর, এই ক্ষতি তাকে ভেঙে দিল। কিছুদিনের মধ্যেই খবর আসল, আব্দুল করিম তার নিজের ক্ষেতের গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সংবাদপত্রে ছোট্ট কলামে খবরটা ছাপা হলেও কেউ গুরুত্ব দিল না। কিন্তু সেই ফাইল এসে পৌঁছল এসপি অফিসে, আর সোজা গিয়ে পড়ল এএসপি সারা আহমেদের টেবিলে। তিনি সেটা পড়লেন, আর তার চোখে জল নয়, জ্বলছিল আগুন।
সারা আহমেদ ফাইলটা বন্ধ করলেন কাঁপা হাতে। তার চোখে ছিল না জল, ছিল দাউ দাউ করে জ্বলা রাগ। আব্দুল করিমের মৃত্যু তার কাছে আত্মহত্যা নয়, এটা ছিল হত্যা। এমন হত্যা যেটা ঘটিয়েছে সেই মানুষগুলো যাদের দায়িত্ব ছিল সুরক্ষা দেওয়া। এটাই ছিল সিগন্যাল। দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা একসঙ্গে খুলে গেল। ইন্সপেক্টর ওমর সিদ্দিকী আর তার টিম দ্রুত দৌড়ে এলো। মুহূর্তের মধ্যে চেকপোস্ট ঘিরে ফেলল পুলিশ। ঠাকুর আর তার কনস্টেবলরা হতবম্ব হয়ে গেল। কিছু বোঝার আগেই তারা ধরা পড়ল। দুধবালির সোজা হয়ে দাঁড়ালেন, মাথার ঘুমটা সরিয়ে ফেললেন। ভীত চোখে আর কাপা কণ্ঠে নয়, তার চোখে জ্বলছিল ইস্পাত। কণ্ঠ গর্জে উঠল সিংহীর মতো। সাব ইন্সপেক্টর রকেশ ঠাকুর। ঠাকুর কেঁপে উঠল। কে আপনি? সারা তার আইডি কার্ড মুখের সামনে ধরলেন। এএসপি সারা আহমেদ, তোমার পকেট গরম করতে এসেছি। এবার উগড়ে দে যত টাকা গরিবদের কাছ থেকে চুরি করেছিস। ঠাকুরের মুখে রং উধাও। লালরাগ মুহূর্তে ফ্যাকাশে ভয়ে পরিণত হল। তার পা কাঁপতে লাগল। ম্যাডাম, আমি তো শুধু মজা করছিলাম। মজা? মনে আছে আব্দুল করিমকে, যার কাছ থেকে টাকা লুটেছিলে? তোমার কারণেই সে নাড়া গিয়েছে। এটা কি মজা ছিল? প্রতিদিন হাজারো গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নিচ্ছ, এটাও কি মজা? ওমর এগিয়ে গিয়ে ঠাকুরের হাতে হাত করা পড়ালেন। মুহূর্তেই তার দম্ভ ভেঙে গেল। সে ভীত শিশুর মতো মাটিতে লুটিয়ে পড়ল, আর সারার পায়ে লুটিয়ে কাঁদতে লাগল। ম্যাডাম, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আমারও তো বাচ্চা আছে। সারা ঘৃণাভরা দৃষ্টিতে বললেন, যখন আব্দুলের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছিলে, তখন কি তার বাচ্চাদের কথা মনে পড়েছিল? যখন আমার কাছ থেকে বাচ্চাদের অন্ন ছিনিয়ে নিতে চাইছিলে, তখন কি তোমার নিজের বাচ্চাদের কথা মনে পড়েছিল? তোমার মতো মানুষই এই ইউনিফর্মের দাগ। পুলিশ টিম বাকি কনস্টেবলদেরও ধরে ফেলল। ঠাকুরের পকেট থেকে বের হলো মোটা টাকা। তার মধ্যে সেই একই 200 টাকার নোটও ছিল, যা কিছুক্ষণ আগেই সারা নিজে তাকে দিয়েছিলেন। জেরায় ঠাকুর ভেঙে পড়ল। স্বীকার করল, এই পুরো চক্রের নেপথ্যে রয়েছে ডিএসপি চৌহান। পরের দিন ভোরেই সারা তার টিম নিয়ে চৌহানের বাড়ি ও অফিসে হানা দিলেন। পাহাড় সমগর টাকা আর বেতনের বাইরে অর্জিত সম্পত্তির কাগজপত্র উদ্ধার হল। চৌহানকে গ্রেপ্তার করা হল। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। পুরো পুলিশ বিভাগ কেঁপে উঠল। যাদের সবাই একদিন সালাম দিত, আজ তারা তার দিকে তাকাতেও ভয় পাচ্ছিল। কয়েকদিন পর সারা গেলেন রামপুর গ্রামে। গাড়ি একটু দূরে থামিয়ে তিনি হেঁটে পৌঁছালেন আব্দুল করিমের ভাঙাচোরা কুড়েঘরের সামনে। বাইরে বসেছিলেন তার বৃদ্ধা স্ত্রী আর যুবক ছেলে। তাদের চোখে তখনও শূন্যতা। সারা নরম গলায় বললেন, আমি এএসপি সারা আহমেদ। আপনার স্বামীর মৃত্যুর জন্য যারা দায়ী, তারা শাস্তি পেয়েছে। বৃদ্ধা মহিলার চোখে জল এসে গেল। তিনি সারার হাত ধরে কেঁদে বললেন, এতে কি আমার স্বামী ফিরে আসবে ম্যাডাম? সারার চোখও ভিজে উঠল। তিনি মৃদুস্বরে বললেন, না মা, আমি আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারব না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই হাইওয়েতে আর কোনো আব্দুল করিম তৈরি হবে না। আর আপনার ছেলে যদি সে চায়, আমি তাকে পুলিশে ভর্তি করানোর ব্যবস্থা করব। সেদিন সে ছোট্ট গ্রামে কেবল ন্যায় বিচার হয়নি, জেগে উঠেছিল নতুন বিশ্বাসের আলো। কয়েক মাস কেটে গেল। পুরো জেলায় আইপিএস সারা আহমেদের নাম ছড়িয়ে পড়ল। গরিব মানুষ বিশ্বাস করতে শিখল, ম্যাডাম আছেন মানেই ন্যায় বিচার হবে। মঈন করিম, আব্দুল করিমের ছেলে, পুলিশ ট্রেনিংয়ে ভর্তি হল। মাঝে মাঝে ছুটি কাটাতে গ্রামে এলে সে সারার সঙ্গে দেখা করত। তার চোখে থাকত নতুন আত্মবিশ্বাস আর ইউনিফর্ম পরার জেদ। সারা মনে করতেন, তিনি আব্দুলের পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হল না। এক সকালে ইন্সপেক্টর ওমর সিদ্দিকী ছুটে এলেন চিন্তিত মুখে। ম্যাডাম, খারাপ খবর আছে। ডিএসপি চৌহানের বিরুদ্ধে প্রধান সাক্ষী শামু জেলখানায় মৃত পাওয়া গেছে। সারা হতবম্ব। কিভাবে? ওমর বললেন, প্রশাসন বলছে আত্মহত্যা, নাকি ডিপ্রেশনে ছিল। সারা দাঁড়িয়ে গেলেন, চোখ জল করছে। যে লোক সাজা কমানোর জন্য সব সত্য বলার প্রস্তুতি নিয়েছিল, সে হঠাৎ করে আত্মহত্যা করবে না ওমর? এটা আত্মহত্যা নয়, এটা খুন। কেউ তাকে চুপ করিয়েছে। তদন্ত গোপনে শুরু হল। কিছুদিন পর শ্যামর স্ত্রী একটি পুরনো প্যাকেট দিলেন। বললেন, শ্যাম মৃত্যুর আগে রেখে গিয়েছিল, যদি কিছু হয়ে যায়, এটা কোনো সৎ অফিসারকে দিও। প্যাকেট খুলে সারা পেলেন ছোট্ট একটি ডায়েরি। তাতে তারিখ, কোড আর সংখ্যা লেখা। 15 মার্চ, MLL 50, পেডি সিমেন্ট, ট্রাক। 22 মার্চ, হাইওয়ে কনস্ট্রাকশন, 10%। 2রা এপ্রিল,
MLL ট্রান্সফার ব্লু লাইট। আর এক জায়গায় বারবার লেখা ছিল সিনহা সাহেব। ওমর খোঁজ করে বের করলেন রাজ্যের আইজি পুলিশ হলেন অরবিন্দ সিনহা, সবচেয়ে ক্ষমতাধর অফিসারদের একজন। আর MLL খোঁজে মিলল শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী মাহেশ লাম্বা। তিনি পরিবহন আর নির্মাণ ব্যবসা চালাতেন। সব কোড একে অপরের সঙ্গে মিলে গেল। এটা ছোটখাটো ঘুষের খেলা নয়, এটা ছিল পুরো সিন্ডিকেট। রাকেশ ঠাকুর আর চৌহান ছিল শুধু ছোট মাছ। আসল মাথা ছিলেন আইজি সিনহা আর মাহেশ লাম্বা। কিন্তু কোর্টে প্রমাণ দেওয়ার মতো শক্ত কাগজপত্র চাই, শুধু ডায়েরির কোড যথেষ্ট নয়। সারা সিদ্ধান্ত নিলেন আবারও ছদ্মবেশ নিতে হবে। তিনি হয়ে উঠলেন প্রিয়া খান, এক সাধারণ বিধবা মহিলা, যার হাতে অল্প অ্যাকাউন্টের কারজানা, চাকরির জন্য মরিয়া। এবার শাড়ি নয়, সাধারণ সালোয়ার কামিজ, চোখে চশমা, মুখে ভীরু ভাব, শরীরে অস্থিরতা। খবর এলো মাহেশ লাম্বার ওয়্যারহাউসে একজন সহকারী হিসেব রক্ষক লাগবে। প্রিয়া হয়ে সারা হাজির হলেন ইন্টারভিউতে। ম্যানেজার প্রথমে সন্দেহ করলেও তার অসহায় গল্পে গলে গেল। কাল থেকে কাজে আসো, তবে এখানে ভুল করলে মাফ নেই। ভেতরে ঢুকে সারা বুঝলেন ভয়াবহ সত্য। দিনে সিমেন্ট আর লোহার গোডাউন, রাতে অদ্ভুত চালান ওঠানামা করছে। কাগজে এন্ট্রি থাকলেও ট্রাক আর পণ্য গায়েব হয়ে যাচ্ছে। একদিন সুযোগ বুঝে ম্যানেজারের কম্পিউটার থেকে ডেটা কপি করলেন একটি পেন ড্রাইভে। গভীর রাতে ওমরের সঙ্গে দেখা করে সেটা দিলেন। ফাইল খুলে দুজনেই স্তব্ধ। সেখানে ছিল কালো খাতা, প্রতিটি অবৈধ চালান, প্রতিটি ঘুষের হিসেব, আর প্রতি মাসে আইজি সিনহার অংশ কত পৌঁছায় তার পুরো রেকর্ড। এটাই শেষ প্রমাণ। সারা বললেন, কাল ভোরে মাহেশ লাম্বার পুরো টিমকে ধরা হবে। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখেছিল। পরদিন ওয়্যারহাউসে হঠাৎ 4টে কালো এসইউভি এসে দাঁড়াল। নামলেন মাহেশ লাম্বার নিজে, সঙ্গে তার গুন্ডারা। সরাসরি সারার সামনে এসে দাঁড়িয়ে বলল, প্রিয়া খান, তুমি কাজ ভালো করেছ, এত ভালো যে আমার সিস্টেমে ফাটল ধরাতে পেরেছ। সারা কেঁপে বললেন, আমি কিছু বুঝছি না সাহেব। মাহেশ হেসে উঠল, আমরা জানি শহরের নতুন আইপিএস এসেছে, ছদ্মবেশী ওস্তাদ, আর তোমার চোখে সেই পুলিশি ঝিলিক গাছে। তার ইশারায় গুন্ডারা সারাকে ধরে ফোন কেড়ে নিল। তাকে টেনে নিয়ে গেল অন্ধকার ঘরে। মাহেশ গলা চেপে ধরল, বলো কে তুমি, কারা আছে তোমার সঙ্গে? সারা চুপ, মনে মনে বললেন, ডারনা নাহি, হার মানা নাহি। গুন্ডারা বলল, নিয়ে যা পেছনের ঘরে, সব বলে দেবে। সারাকে ঘরে আটকে রেখে গেল। তার হাতে সিগন্যাল পাঠানোর উপায় নেই। হঠাৎ চোখে পড়ল ছোট জানালা। তিনি লোহার বাক্স জোরে ছুঁড়ে মারলেন, ধপাস। বাইরে দাঁড়িয়ে থাকা ওমর শব্দ শুনেই বুঝে গেলেন, ম্যাডাম বিপদে, ভেতরে ঢুকতে হবে। মুহূর্তে চারদিক ঘিরে ফেলল পুলিশের গাড়ি। সাইরেন বাজল, কমান্ডোরা দরজা ভেঙে ঢুকে পড়ল। মাহেশ আর তার গুন্ডারা কেঁপে উঠল। মুহূর্তেই গ্রেফতার হল। ওমর ছুটে এলেন ঘরে। 2 গুন্ডা তখনও সারাকে ভয় দেখাচ্ছিল। কিন্তু সারা ইতিমধ্যেই এক গুন্ডাকে চেয়ার দিয়ে আঘাত করে ফেলে দিয়েছিল। মুখে আঁচড় ছিল, কিন্তু চোখে ঝলমল করছিল বিজয়ের আলো। হেসে বললেন, বের করে ফেললে ওমর,